2017-18 সালে কুমারটুলির ঠাকুর, হ্যাঁ, যেটা আমার খুব দুঃখ এখনো, যে ওই ঠাকুরটা মানুষ এত ভালোবাসে, কিন্তু সেই ঠাকুরটা মানুষের ভালোবাসায় কিন্তু ওটা আমি মানে 100-100 পাই, হ্যাঁ, কিন্তু ওই স্বীকৃতির জায়গা থেকে ওই ঠাকুরটা স্বীকৃতি পেলে আমি একটু বুস্ট হতাম। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকে আমাদের সাথে যে মানুষটা রয়েছে তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়াটা সত্যি কথা বলতে আমি বাহুল্যই মনে করছি, কারণ আহ, আমরা সবাই তাকে চিনি। কুমোরটুলির ঘরের ছেলে এবং খুবই পরিচিত কলকাতার প্রতিমা শিল্পী পরিমল পাল। যদিও পরিমলদা থিম শিল্পী হিসেবেও পরিচিত এবং পরিমলদার আরো অনেকগুলো সত্তা রয়েছে, কিন্তু আমাদের আজকের আড্ডায় আমরা কিন্তু পরিমলদার প্রতিমা শিল্পী সত্তাটাকে নিয়েই একটা সুন্দর আড্ডায় বসবো। তো পরিমলদা, পুজোর পাঁচফোড়নে তোমায় অনেক অনেক স্বাগত। তোমাকে আহ, কেমন আছো? ঠিকঠাক চলছে আপাতত। হ্যাঁ। কারণ মানে দুর্গাপুজো একদমই গায়ে চলে এসছে, প্রায় 70-80 দিন বাকি। অন্যান্য বছরে এই সময়টা অনেকটা আলো, অনেকটা আনন্দ, অনেকটা উচ্ছ্বাস, হ্যাঁ, ঠাকুর বানানোর চিন্তা, বাঁশ বাঁধা, সেখানে এবছর অনেকটা পিছিয়ে আমরা কোথাও, সেটা রাজনৈতিক পট পরিবর্তন হোক বা যে কোনো কারণেই হোক। তো সেই জায়গা থেকে এই প্রশ্নটা আমাদের উঠে আসছে প্রতিটা শিল্পী এবং সংগঠকদের জন্য, যে তারা এই মুহূর্তে কেমন আছে এবং কি ভাবছে। অ্যাকচুয়ালি সত্যি মানে 1 মাস আগেও পুজো কি হবে, কেমন হবে, সেটা আমরা বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে সেই মেঘটা কাটছে। পুজো যে আগামী দিনে ভালো হবে সেটা আমরা বুঝতে পারছি ইতিমধ্যে, কিন্তু হয়তো কিছু পুজোর হাত পরিবর্তন হচ্ছে, পট পরিবর্তন হচ্ছে, কিন্তু আলটিমেটলি দুর্গাপুজোর যে জৌলস এত বছর ধরে হয়েছে, সেই জৌলস থাকবে আমার মনে হয়। তা সেটাই বলছিলাম যে 1 মাস আগেও মানে আমি তো ভেবে উঠতে পারছিলাম না যে কটা ঠাকুর আমার কাছে অর্ডার আসবে, এবং আমার যে কারিগরদের বলা থাকে তাদেরকে কিভাবে আমি এমপ্লয়ি নেবো, এই সমস্ত ব্যাপার নিয়ে খুবই চিন্তিত ছিলাম। তারপরে দেখলাম রথের আগে আগে এবং রথের ঠিক পরে পরে জিনিসটা কাটতে শুরু করলো, এবং সব আমার যেমন আহ, যেই যতগুলো ঠাকুর করি বা যেমন প্যান্ডেল করি, সেই রিকোয়ারমেন্ট আপাতত ফুলফিল। আমি রথের পরে পরেই মানে আর ঠাকুর যে আমি অর্ডার নিচ্ছি না সেটা আমি ডিক্লেয়ার করে দিয়েছি। যারা ফোন করছে আমাকে তাদেরকে বলেই দিয়েছি, উল্টো রথের পরে আমি ডিক্লেয়ার করিয়ে দিয়েছি যে আমি আর এবছরে মানে আমার যতটা যতটুকু তোমার যা ক্যাপাসিটি বা ক্যাপাসিটি এটা প্রত্যেক বছর তুমি যা বানিয়ে থাকো সেইটা আমি হয়ে গেছে, আমি সবাইকে না করে দিচ্ছি আপাতত। এবং তার সঙ্গে তো আমার একটা পুরো কাজ থাকে, যেটা একদম থিমের, যেটা বলতে পারো যে ভাবনা থেকে প্রতিমা মণ্ডপ সমস্তটা আমার। যেরকম আমরা প্রত্যেক বছর দেখে আসছি। আমি গত 2 বছর তেলেঙ্গা বাগান করেছি, আগে কুমারটুলিও করেছি। তো আচ্ছা আচ্ছা, পরিমল দা, ধরো আজকে আমরা আহ, প্রতিমা শিল্পী হিসেবে তোমাকে চিনি, হ্যাঁ, তোমার সাথে বহু বছরের আমাদের একটা সম্পর্ক। থিম শিল্পী হিসেবে তোমাকে আমরা চিনি। এছাড়াও তোমার আরো অনেকগুলো সত্তা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে একটার পর একটা পাতায় যাব আমাদের আড্ডায় আজকে। কিন্তু এই এই যে এই প্রতিমা শিল্পীর সত্তা বা এই যে থিম শিল্পীর সত্তা, এই এই জার্নিটা শুরু কোথা থেকে হলো? মানে হঠাৎ করে এই জার্নিতে তুমি কিভাবে প্রবাহমান হলে? না, অ্যাকচুয়ালি এটা আগেও বলেছি, আবার একটু ছোট করে বলি। আমার মানে শিক্ষাগুরু হলো সনাতন ডিন্ডা, ঠিক আছে? তার হাত ধরেই কিন্তু আমার এই থিম পুজোর পথে আসা। সেটা কুমারটুলি সার্বজনীন 2000 সাল। সনাতন দা পুরো প্যান্ডেলটার দায়িত্বে ছিল, আমি প্রতিমাটার দায়িত্বে ছিলাম। কিন্তু তার আগে আমি 94-এ আর্ট কলেজে ভর্তি হই, ওখানে গ্র্যাজুয়েশন করি, প্লাস মাস্টার্স করি, করে আমার 2001-এ আমি বেরোই। আমার সমসাময়িক ওখানে সুশান্ত দা ছিল আমার থেকে 1 বছরের সিনিয়র, আর ভব হলো 1 বছরের জুনিয়র। আমি 99-এর ব্যাচ, সুশান্ত দা 98-এর ব্যাচ, আর ভব হলো 2000-এর ব্যাচ।
যাই হোক, সেই অর্থে আমরা কেউ দাদা কেউ ভাই এরকম। পিটুপিটি আর কি। হ্যাঁ হ্যাঁ। তা ওই 2000 সালে সনাতনদার হাত ধরে কুমারটুলি সার্বজনীন আমার হাতে খড়ি বলতে পারো। তার আগে তো আমার মানে পৈতৃক যে বিজনেস বলো বা ব্যবসা বলো, সেটা তো কুমারটুলিতে আছে, যেটা আমার বাবা বা এখন দাদারা দেখাশোনা করে। সেখানেই আমি ধরো কাজ করতাম, সেখান থেকে কিছু শেখা। কুমারটুলিতে কিন্তু আমার বেসিক যে শিল্পের যে বেসিক জায়গাটা, সেইটা কিন্তু কুমারটুলি থেকেই শেখা আমার। তার উপরে আর্ট কলেজ থেকে যেটা আমি পেয়েছি, যেটা তার উপরে আরো কত কিছু প্রলেপ দেওয়া যায়, সেইগুলোকে আমি আস্তে আস্তে এত বছর ধরে, প্রায় 26 বছর হয়ে গেল আমি থিম পুজোর সঙ্গে যুক্ত, 2000 থেকে আজ 2026। কিন্তু কুমারটুলিতে না জন্মালে আমি হয়তো এই শিল্পী হওয়ার স্বপ্নটা দেখতে পেতাম না। কারণ কুমারটুলি যেদিকেই তাকিয়েছি আমি, সেদিকেই ঠাকুর তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সেখানে স্কাল্পচারও তৈরি হয়, সমস্ত কিছু তার থেকেই কিন্তু ভালো লাগা শুরু। তা কুমারটুলি না হলে হয়তো আমি পরিমল পাল হতে পারতাম না। এবং সেই বললাম, কুমারটুলি আমার বেসিক যে কাঠামো, সেটা কিন্তু কুমারটুলি থেকেই আমার আয়ত্ত করা। এবং সেখান থেকে তারপর তো আজকে হ্যাঁ, আমরা পুরোটা দেখছি। আস্তে আস্তে এ করে। তারপরে প্রথম দিকে তো ঠাকুরই করতাম একটা দুটো করে। উল্লেখযোগ্য সহযাত্রীতে সুশান্ত দার সঙ্গে 2002-তে হবে হয়তো, একটাই কাজ আমার সুশান্ত দার সঙ্গে। তা ওইটা করি। তারপরে আস্তে আস্তে করবাগান, হাতিবাগান এরকম ভাবে চলতে থাকে। দমদম পাক যুবক বৃন্দ, তারপরে কাকুর কাছে মিতালি। ওর কাকুর কাছে মিতালি আমার তারপরে একটা তুমি বেশ তো নিজে নিজে রিমার্কেবল পুরো রিমার্কেবল কাজের কাজ, থিম রয়েছে। 2012-র কাজ ওটা। তবে দমদম পাক তরুণ সংঘও করেছি। এরকম ভাবে পথ চলা। তো কুমারটুলিতে এসে আলটিমেটলি আমি মানে ওখানেই কুমারটুলির ছেলে যেহেতু, ওরা আমাকে এক সময় বলে যে আমাদের কাজটা কর। তা করি 2017-তে। সেইবারই ওই এশিয়ান পেন্টস আমরা পাই ওখানে। আচ্ছা, এই এই যে তোমার দুটো রিমার্কেবল কাজ, যেটা আমার আমার মনে আছে, প্রথমে সেটাই আসবে, যেটা হচ্ছে কাকুর কাছে মিতালি 2012। মানে সবার কাছে একটা চমকপ্রদ যে বিষয়টা ছিল যে আহ, মায়ের মুখের রংটা আলাদা ছিল, ভিন্ন ছিল, এবং কপালের রং ছিল ভিন্ন। ওটা বোধহয় মানে আমি তার আগে সেইভাবে দেখিনি। ওটা আমার প্রথম দেখা, যে যেখানে একটা মা দুর্গার মুখ, সেখানে সারা শরীর বা মুখের রংটা এক ধরনের, এবং কিন্তু কপালে একটা কপালের রংটা আলাদা। এবং এটা এটা মিতালি থেকে শুরু হওয়ার পরে তারপরে আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি, কিন্তু ওটা একটা সিগনেচার ছিল তোমার। তার আগে আমি কাউকে সেভাবে দেখিনি, কিন্তু তারপরে আমি অনেককে দেখেছি। তো এই এই যে ভাবনাটা, এই ভাবনাটা কিভাবে কিভাবে এলো? দেখো, এগুলো যদি ভারতের বিভিন্ন মন্দিরে তুমি যাও, দেখতে পাবে কোনো মন্দিরে হয়তো সিঁদুর লেপা, কোনো মন্দিরে চন্দন লেপা। সেইখান থেকেই আমার ঠাকুরে ইমপ্লিমেন্ট করা, এবং সেটা খুব সুন্দর একটা অন্য মাত্রা দেয়। এবং ওই ঠাকুরটার আর একটা বিশেষত্ব ছিল, থার্ড আইটা, এবং আর একটা আমার যেটা সিগনেচার, থার্ড আইটা বড় বড় ছিল, হ্যাঁ। হ্যাঁ, এবং আমি হয়তো এটা প্রথম এটা হ্যাঁ, যে হ্যাঁ, third eye-টা ত্রিনয়নটা বড় থাকে। বড় থাকে। হ্যাঁ। তা ওই থার্ড আইটা এমন ভাবে আমি করেছিলাম, আলোর ব্যবহার করেছিলাম, মনে হচ্ছিল যেন ওটা ব্যাকলিট, মানে ভেতর থেকে একটা তার গ্লো বেরোচ্ছে। তা এইটা খুব মানে ব্যাটে বলে হয়ে যাওয়া বলে না, মানে একদম ব্যাটে বলে হয়ে গেছিল। এত সুন্দর যে ওটা ইনবিল্ট, ভেতরে আলো ছিল না বাইরে আলো ছিল, কেউ 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 ধরতে পারেনি। ওটা আমার একটা বেশ অন্য ধরনের কাজ হয়েছিল। তারপর আরেকটা জিনিসও আমার হাত দিয়ে, এটা আমি গর্ব করব না, মানে বলতে চাই তোমার এর থেকেই। ব্যাপার হলো, এই যে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক, এই চারজনকে নিয়ে দেখবে সব জায়গায় মা দুর্গাকে খুব ফোকাসড, এবং হ্যাঁ, সেটা খুব হ্যাঁ। বড়। কিন্তু লক্ষ্মী সরস্বতী এগুলোকে কোনো রকমে কোনো জায়গায় তৈরি করে একটা ফিট করে দেওয়া। ইমপ্লিমেন্ট করে হ্যাঁ। দেওয়া। কিন্তু আমার 2017-র কাজে কুমারটুলি থেকে তুমি দেখবে হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশদের অ্যাক্টিভিটি বলো, তার কম্পোজিশন বলো,
সম্পূর্ণ অন্যরকম, অন্যরকম যেটা ছিল, হ্যাঁ। আজকে চলছে কিন্তু। হ্যাঁ, ওইখানে চারটে চারটে দেবদেবী, মানে কুলির হ্যাঁ মাথায় করে তারা যাচ্ছে, হ্যাঁ। তারা কিন্তু এই ঠাকুরের ডান পাশে দুটো বা পাশে দুটো এরকম নয়, কিন্তু চারটে একই পাশে ছিল এবং তারা কুলির মাথায় করে যাচ্ছে। ওইটা সেকেন্ড বছরে 18তে দেখবে তারা নিজেদের চালচিত্র নিজেরাই নিজে সাজাচ্ছে। সাজাচ্ছে। হ্যাঁ, এই যে ওদেরকে নিয়ে, কারণ আমি যেটা বুঝলাম এত বছর কাজ করে, দুর্গা ঠাকুর তো ঠিক আছে, কিন্তু এই চারটে জিনিসকে নিয়ে যদি আরো বেশি কম্পোজিশনে ফেলা যায়, তাহলে ঠাকুরটা না ওভারঅল একটা সুন্দর দেখতে হয়। যেটা দেখবে এখনকার ঠাকুরের মধ্যে ওইটা কিন্তু আছে, ঠাকুরটা হয়তো বড় করেই সবাই করছে, কিন্তু ওই চারটেরও গুরুত্ব কিন্তু অন্যরকম দেখবে। ওই অ্যাডাপশনটা এসছে, হ্যাঁ, এসছে। যে সবাই গুরুত্ব পাচ্ছে। হ্যাঁ, আমি এবং একটা তো কম্পোজিশন এটাই শেখায় যে একটা যদি আমাদের কলেজ থেকে এগুলো শেখায়, ধরো একটা দোকানদারি যদি বা একটা চায়ের দোকান যদি তুমি করো, চাওয়ালা থাকবে, একটা এ থাকবে, তার পাশেও যে ক্যারেক্টার গুলো থাকবে তাদেরও বিজনেস থাকবে। হ্যাঁ, না হলে তো কম্পোজিশনটা এ হবে না, মানে ফুলফিল হবে Fulfill না, হবে না, হবে হ্যাঁ। না, সেটাই। তাই পুরোটা নিয়ে যখন একটা ফ্রেম, তখন সবাইয়েরই আলাদা আলাদা করে একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে। থাকবে, এবং সেটা সাকসেস হয়েছি আমি, এবং সেটা অনেকেই দেখছি এখন তাদের কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করছে। এটা ভালো লাগছে যে আমি ওটা প্রথম শুরু করি। এই যে 2017 বা 2018 কুমোরটুলি সার্বজনীন যে কথাটা তুমি বললে, সেই প্রসঙ্গতেই আমাদের পরের বিষয়টা তোমার কাছে জানা, যে 2017 এবং 2018 দুটো রিমার্কেবল কাজ। মানে দুর্গা পুজো বর্তমানে আমরা সবাই জানি, যেটা লোকে বলে সাইট স্পেসিফিক আর্ট Right. ইনস্টলেশন। হ্যাঁ, এবার সেইটা 2017-18 কুমোরটুলিতে যেভাবে ফুটে উঠেছিল, অন্যান্য জায়গায় বাকিরা কে কিভাবে করেছে বা কি না করেছে সেটা সেই দিকে আমরা বা আমি যাচ্ছি না। কিন্তু 2017 এবং 18 ওই কুমোরটুলির যে কাজটা দুবারের, প্রথমবার সৌমিত্র বাবুর মতো ওরকম একজন লেজেন্ড মানুষের ভয়েস ওভার, এবং তার পরের বার সায়ানের গান। তো এই 17 এবং 18 এই যে পুরো এক্সপিরিয়েন্স, দুটো বছরই ওই পাড়াটাকে নিয়ে কাজ, ওই পাড়াটাকে তুমি পাড়ার ছেলে হিসেবে একটা ট্রিবিউট জানানো, এই বিষয়টা যদি একটু আমাদের জানাও। অ্যাকচুয়ালি যখন কুয়াটলিতে কাজ করতে গেলাম আমি, তখন আমি ভাবলাম আমি এই পুজোয় কি করতে পারি। তখন আমার মাথায় একটাই এলো যে আমি তো এই পুজোটা ছোটবেলা থেকে দেখে এসেছি, যেই সমস্ত শিল্পীরা করেছে তাদেরকে আমি ট্রিবিউট বা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি আমার কাজের মাধ্যমে। এটা আমার ফার্স্ট মাথায় আসে। তখন কিন্তু আমি ওইভাবে, আর কুমারটুলি যেহেতু আমার হাতের তালুর মতন চেনা, একদম ছোট থেকে ওখানেই বড়, এবং ওখানের সমস্ত কিছু মানে মেটেরিয়াল বলো বা এ বলো, সেটাকে কিভাবে ব্যবহার করা যায়, সেটা একটা যেহেতু নিজের একদম পরিচিত, একদম নিজের ছোটবেলা থেকে দেখা, ছোটবেলা থেকে দেখা। বেড়ে ওঠা, সেটাকে একদম আমি আমার চরম সীমায় নিয়ে গেছিলাম। তা ওই ভাবনা থেকেই যে আমি আমার আগের শিল্পীদেরকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাবো আমার কাজের মাধ্যমে, এইটা থেকে শুরু থেকে। সেই জন্য দেখবে অনেক শিল্পীদের নাম ভেতরে ব্যবহার করেছিলাম। এবং কুমারটুলি আমি তোমায় বলে রাখি, এমন একটা সাবজেক্ট বা এমন একটা জায়গা, যেমন বেনারস একটা সময় ছিল যে যারা ছবি তোলে বা যারা এই পেন্টিং করে, তাদের কাছে বেনারস একটা subject, মানে সাবজেক্ট এবং তীর্থক্ষেত্র, মানে হ্যাঁ, তাদের জন্য খুব বড় একটা জায়গা। একটা বিশাল, তার যে এত সুন্দর স্থাপত্য, এত সুন্দর বাঁক, এত সুন্দর কালার, মানে কুমারটুলিও কিন্তু এরকম। মানে যারা শিল্পী হচ্ছে তারা কুমারটুলিতে কোনোদিন আসেনি বা ভালো লাগেনি, কুমারটুলিতে পড়ে থাকেনি, এরকম খুব কম মানুষ আছে। তা কুমারটুলি এমন একটা শিল্পের পীঠস্থান, যেখানে তুমি অনেক ছড়িয়ে ছিটিয়ে এলিমেন্টস পড়ে আছে, যেগুলোকে তুলে নিয়ে ওই দুটো কেন, মানে 10টা কাজও করা যায়। হ্যাঁ, যদি সেইভাবে তাকে মানে ভাঙা যায় বা হ্যাঁ, ভাবা যায়। সেইখান থেকেই প্রথম বছরের কাজ। দ্বিতীয় বছরের কাজটাও মাটির ফিসফাস। হ্যাঁ, ওটা এসছিল, মানে আমরা যে মাটি, তোমরা যে ঠাকুর দেখো, মাটির না অনেক ধরন আছে। এমনি তো বেসিক মাটি যেগুলো জানো, এঁটেল মাটি, বেলে মাটি, হ্যাঁ। এগুলো দোআঁশ মাটি বা এসব।
এবার তার মধ্যে তুষ মাটি আছে, তারপরে যেগুলো দিয়ে অর্নামেন্টস করা হয় সেগুলো বেলে মাটি আর এঁটেল মাটি, তার সঙ্গে পাট মেশা হয়, সেটাকে কাছান মাটি বলে। অনেক মাটির ভাগ আছে এবং তাদের আলাদা আলাদা ক্যারেক্টার আছে। আমি তখন ভাবি যে তাদের ক্যারেক্টার আছে মানে তারা তার মানে তাদের মধ্যে কথাও হয়। হ্যাঁ, মানে যে যার মধ্যে একটা ক্যারেক্টার থাকবে সেই তো তার মানে যার বালির ভাগ বেশি, যে হ্যাঁ। জল শোষে তার একটা অন্যরকম অনুভূতি, যার এঁটেল মাটি আটার ভাগ বেশি তার একটা, তবে মাটিরাও তাদের মনের ভাব সেরকমভাবে প্রকাশ মনের করে। ভাব প্রকাশ করে। আর আমরাও তাকে সেই জায়গা মানে একটা মাটি কিন্তু অন্য জায়গায় ব্যবহার করলে হবে না, মানে প্রথম মাটিটা বেলে মাটি দিয়ে করলে হবে না, যেই মানে এঁটেল মাটি দিয়েই করতে হবে। তখন ভাবলাম যে এই যে মাটিদের মধ্যেও যে ভাগ আছে আর মাটিদের মধ্যেও যে একটা ক্যারেক্টার আছে, তারাও তো তাদের মধ্যেও তার একটা তার মানে একটা ভাষা আছে, সেই ভাষাটা নিয়েই আমি কাজ করব। ঠিক আছে? তো সেইখানে ওই মাটির ফিসফাস বলতে মাটিরাও যে একটা গল্প বলে, কথা বলে, সেইটা নিয়ে করেছিলাম কাজটা। ওটা আমার মানে খুব খুব মানে প্রিয় একটা কাজ। বিশেষ করে ঠাকুরটা তো আমার এক্সট্রাঅর্ডিনারি, মানে এক্সট্রাঅর্ডিনারি কাজ। মানুষ আজও পরিমল পাল বলতে ওই ঠাকুরটা আজও চোখে ভাসে। হ্যাঁ, তা ওই কাজটা না অনেক কি বলবো মানে হৃদয়ের কাছে। আগের বারের কাজটাও ভালো, কিন্তু এই কাজটা অনেক কিন্তু আমার মনে হয়, এবং কিছু মানুষের এ হয় যে পরপর হয়তো একই সাবজেক্ট নিয়ে কাজ করেছি বলে হয়তো একটা, যে গতবারে কুমারটুলি নিয়ে করেছি এবার কিন্তু ওটা কয়েক বছর পরে করলে কিন্তু ওটার মধ্যে ডেপথ অনেক, প্রথমবারের কাজের থেকে 17 থেকেও 18 ডেপথ অনেক বেশি ছিল। হ্যাঁ, এইটা আর ঠাকুরটা তো আমি একটা অন্য মাত্রা দিতে চেয়েছিলাম এবং আশা করি খানিকটা পেরেওছি। এই যে আমরা তোমাকে চিনি দুটো রূপে, একটা প্রতিমা শিল্পী, একটা থিম শিল্পী, এবং এই বিষয়টা নিয়ে আমি আগেও তোমাকে জিজ্ঞেস করেছি, কিন্তু তবুও আহ, এই বিষয়টা হয়তো অনেকেই জানে না বা অনেকেই জানার দরকার, যে পরিমল পাল কোন সত্তাটাকে বেশি ভালোবাসে, মানে প্রতিমা শিল্পী পরিমল পাল না থিম শিল্পী পরিমল পাল? না দেখো, যেহেতু আমি কুমারটুলি থেকে বড় হয়েছি সেই জন্য প্রতিমাটা আমাকে সবসময় টানে। হ্যাঁ, সেইখানে যদি আমি আমার প্যান্ডেলেও দেখি প্রতিমাতে একটু বেশি এফর্ট থাকে, কারণ আমি বিশ্বাস করি যে মানে একটা পুজোর সেন্টার অফ ইন্টারেস্ট হলো প্রতিমা। ঠিক আছে? তাকে একটা আলাদা যত্ন দিতেই হবে। হুম, কিন্তু আমার আর্ট কলেজ সত্তা যদি বলো, সেখানে কিন্তু আমি একটা কমপ্লিট আর্টিস্ট হতে চাই, যেটার মধ্যে আমার ভাবনা থাকবে, যেটার মধ্যে আমার আলোর সেন্স, যেটার মধ্যে আমার মিউজিক সেন্স, যেটার মধ্যে সমস্ত কিছুটার মধ্যে, সেইটা হলো আমার আর্ট কলেজ আমায় শিখিয়েছে। যে কমপ্লিট একটা, যে একটা সিনেমা যদি হয় মানে ডিরেক্টরের যে রোলটা আর একটা অ্যাক্টরের রোল যে তফাৎটা, সেই তফাৎটা এখানে আমি বলতে চাই যে ওইখানে একটা আমার আর্ট কলেজের সত্তাটা এই করতে চাই যে তুমি পুরো কাজটা করো, যেটার মধ্যে তোমার ভাবনা থাকবে, যেটার মধ্যে সমস্ত তোমার মানে সমস্ত সেন্স তার মধ্যে কাজ করবে। আর প্রতিমা হলো একটা মাত্রিক, একমাত্রিক, মানে একটা জিনিসকে নিয়ে তুমি একটা পার্টকে করছো আর অন্য পার্টগুলো অন্য কেউ করছে, আমার একটা পার্ট। সেই জন্য দুটোকেই আমি সমানভাবে রাখি, কোনোটাই আমার কাছে আগে পরে নয়। কিন্তু প্রতিমা ভালো হলে বা আমি এরও দেখেছি যে প্রতিমা দেখতে দেখতে চোখে জল এসে গেছে কারোর, আমার হাত ধরে মানে সে এই করতে, যে কি সেই পাওয়া তো আলাদা একটা অন্যরকম পাওয়া। হ্যাঁ, আহ, দুটোকেই আমি সেই জন্য বলছি দুটোর জায়গায় আমি রাখি। কিন্তু যেহেতু কুমারটুলিতে আমার জন্ম কর্ম সমস্ত কিছু, প্রতিমা মেকিং আমার একটা আলাদা প্যাশন বলতে পারো। ওই জায়গাটা থেকে হ্যাঁ, কোনো রকম কোনো কম্প্রোমাইজ নেই। কোনো কিছু নেই। তা কিন্তু কিন্তু এই এই যে মানে যেটা আমাদের আরেকটা বিষয় জানা, যে 2026-এ তোমার কাজ কোথায় কোথায় দেখতে পারি বা দেখতে চলেছি, যদি একটু কয়েকটা নাম যদি একটু জানি, তাহলে আমাদের আমাদের এবং আমাদের দর্শকদের সবার পক্ষেই একটু সুবিধা হয়। অ্যাকচুয়ালি এটা সামনের রবিবারই হবে, মানে 2 তারিখ মনে হয় সামনের রবিবার, সেদিনই হবে। আমি পুরো কাজ করছি এবার, আবার সাউথে করছি। মানে 2018-তে আমি করেছিলাম বাদামতলা,
আর তারপরে সাউথে করিনি। তারপর তো সবই নর্থের দিকেই নর্থে করি, কারণ নর্থে যেহেতু আমার ঠাকুরের চাপ থাকে, সেই জন্য নর্থে আমার কাজটা হলেই সুবিধা হয়। তা এবছর আমি যোধপুর পার্ক 95 পল্লী করছি, সমস্তটা পুরোটা, ঠিক আছে। আর তাছাড়া যেমন ঠাকুর থাকছে তো থাকছেই, তার মধ্যে চক্রবেরিয়া উল্লেখযোগ্য হলো, চক্রবেরিয়া ঠাকুর আছে, এদিকে বেলেঘাটা সন্ধানী আছে, হুম, পরে সল্টলেকে কিছু আছে, খিদিরপুর খিদিরপুর 75 পল্লী পল্লী আছে, আছে। তারপরে সেলিমপুর আছে। আচ্ছা, হ্যাঁ, সেলিমপুর 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 পল্লী ঠাকুরও তুমি বানাচ্ছো? হ্যাঁ, সেলিমপুর বাহ, করছি। এই জিনিসটা এইটা আমরা জানতাম না। খিদিরপুরেরটা আমরা শুনেছিলাম। হ্যাঁ, আহ, খিদিরপুর এই নিয়ে থার্ড টাইম করছি, খিদিরপুর 75 পল্লী। হ্যাঁ, খিদিরপুর তো আর আহ, সেলিমপুরটা এই বছরে ওই করছি, ওটা সৌভিক কালী ও করছে পুরো কাজটা, আচ্ছা আমি আচ্ছা ঠাকুরটা করছি। আচ্ছা ভাই, এই জিনিসটা জানা ছিল না। এই জিনিসটা কিন্তু খুব খুব ভালো ইয়ে হলো, কারণ আমরা আজকেই মানে আমাদের অফ দ্য ক্যামেরা এই কথাটাই চলছিল যে সেলিমপুর কে করছে, সেলিমপুর কি হচ্ছে। এই জিনিসটা, এই ইনফরমেশনটা আমাদের জন্য খুব খুব এগুলো কাজে। হয়ে যাবে, মানে আর কিছুদিন পরেই আমি একটা হয়তো লিস্ট, আমি যে ঠাকুরগুলো করছি সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দিই, যাতে সবাই জানতে পারে যে আমি কোথায় কোথায় কাজ করছি। আচ্ছা, পরিমল দা, তুমি আড্ডার ছড়ে যেটা বললে 2017-তে তোমার কুমোরটুলি এশিয়ান পেন্টস পায়, কিন্তু তা সত্ত্বেও মানে 2017-তে তোমার তোমার নাম দুটো এশিয়ান পেন্টসে জড়িয়েছিল। হ্যাঁ, 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 নলিন সরকার নলিন সরকার স্ট্রিট আর কুমারটুলি। কুমোরটুলি। হুম। কিন্তু তোমার কাছে 2018-র পুজোটা বেশি কাছের, বেশি মনের কাছে দূরে রয়েছে। তো এরকম তো তুমি প্রচুর কাজ করেছো, প্রচুর ঠাকুর হোক বা প্যান্ডেল হোক। তোমার কি এরকম কোনো আহ, মানে স্মৃতিতে রয়েছে যে যে কাজটা তোমার মনে হয়েছিল, বা যে কাজগুলো তোমার মনে হয়েছিল, যেগুলো যে কলকাতার রিমার্কেবল কাজ তোমার মনে হয়েছে, কারণ বা সাধারণ মানুষ দর্শকদের মনে হয়েছে, কিন্তু সেই কাজটা সেইভাবে আহ, সেই সেই স্বীকৃতিটা পায়নি? তোমার তোমার এরকম কোনো ইয়ে রয়েছে? অ্যাকচুয়ালি প্রথম থেকে কয়েকটা কাজের কথাই বলি, সেগুলো ডিটেলেই বলি। 2012-র কাকুরগাছি মিতালি, আমার মনে হয়েছিল সেই কাজটা একটা অন্য মাত্রায় গেছিল, এবং সেটা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে। মানে আমি ওদের 75 বছরে যা না ওরা প্রাইজ পেয়েছিল, তার থেকে বেশি পেয়েছিল ওই 76 বছর, ওটা মনে হয় আমি 76 বছরে করেছিলাম। তা মানে আনন্দবাজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়েছিল, এশিয়ান পেন্টস ছাড়া। আমার মনে হয়েছিল যে এশিয়ান পেন্টসটা পেলে হয়তো ওটা আমার এটা ফুলফিল হতো। এক ওইটা, দুই হলো 17-18 সালে কুমারটুলির ঠাকুর, হ্যাঁ, যেটা আমার খুব দুঃখ এখনো, যে ওই ঠাকুরটা মানুষ এত ভালোবাসে, কিন্তু সেই ঠাকুরটা মানুষের ভালোবাসায় কিন্তু ওটা আমি মানে 100-এ 100 পাই, হ্যাঁ, কিন্তু ওই স্বীকৃতির জায়গা থেকে ওই ঠাকুরটা স্বীকৃতি পেলে আমি একটু বুস্ট হতাম, হ্যাঁ, তা সেটা মনে হয়েছে। তারপরে কোভিডের সময় কাশী ভোসলেনের যে ঘটের যে কাজটা, ওটাও বেশ একটা অন্য মাত্রা ওদের, মানে ধরে রাখো 5 ভাগের 1 ভাগ বাজেট দিয়ে আমি ওই 5 ভাগের যে তামঝাম বা হয় পুরো জায়গাটা। তাকে কিন্তু আমি কভার করেছি। মানে 50 লাখের পুজো 10 লাখে সেই ফ্লেভার দিয়েছিলাম, হ্যাঁ। তা সেই পুজোটাও একটা বেশ অন্যরকম পুজো ছিল, মানে সেই ইয়ার অনুযায়ী। এটা একটা আর মোটামুটি। আর তারপরে তেলেঙ্গা বাগানে এই যে গত 2 বছর করলাম, এই বছরের থেকে এর আগের বছরে, মানে এটা তো 25 লাস্ট ইয়ার, লাস্ট পুজো আমরা পড়ছে 24-এর যে যেটা আমরা ওই খাদ্য অপচয় অপচয় নিয়ে কাজ করেছিলাম, করেছিলে। হ্যাঁ, সেই ঠাকুরটা একটা, মানে মা দুর্গাকে কোনোদিন কেউ পা ছড়িয়ে বসে আছে তার সন্তান সন্ততিকে নিয়ে, এটা কল্পনা করিনি আগে। আমি যেটাকে, যেহেতু উম খাদ্য এ নিয়ে এই কাজটা ছিল, সেই জন্য আমি ওই
সারদা মায়ের সঙ্গে, সারদা মায়ের একটা ছবি দেখবে, হ্যাঁ, পা এরকম লম্বা করে ছড়িয়ে। সেইটা বেশিরভাগ ওই খাবার জায়গা বা রান্নাঘরেতেই রাখে, কারণ কেউ কাউকে খেতে দিলে উনি এরকম পা ছড়িয়ে তার জন্য অপেক্ষা করতো। সেই দুটোকে আমি, দুর্গা এবং সারদা মাকে, যে পা ছড়িয়ে বসা এবং তার পায়ে ওই লাল টুকটুকে আলতা পরা, হ্যাঁ, এবং বাঙালি মহিলারা যে একটা সেই মানে আজকালকার দিনের সেই মানে জিরো ফিগার বা ওই রকম না, একটা বাঙালি মহিলা আগেকার আমাদের আগেকার দিনে মা জেঠিমা ঠাকুমারা যেরকম শিখতো সেই রকম দেখবে তার গঠন। হ্যাঁ, আমরা পটেতে যে সমস্ত দেখি সেই সমস্ত জিনিস, ওই ঠাকুরটাও একটা কিছু আরেকটু মানে সফলতা পেলে আমি খুশি হতাম। এই কটাই সব থেকে আফসোস, যেটা বললাম 18-এর কুমারটুলির প্রতিমা। দুর্গাটা, হ্যাঁ ওটা মানে আমার সামনে এমন হয়েছে, আমি বলছি যে আমার দেখতে দেখতে মানে ওই বিশাল আকৃতির সামনে নিজেকে তো একটা ছোট্ট মনে হচ্ছে কিছু, মানে কতজন কেঁদে মানে চোখ দিয়ে জল বার করেছে। এবং আমি অনেক সময় প্যান্ডেলের মানে এক্সিটের ওইদিকে দাঁড়িয়ে থাকি, মানে তাদের কথোপকথন শোনার জন্য। তারা যে ওই বাগবাজার থেকে লাইন দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা লাইন দিয়ে ঢুকে ওই প্রতিমা দেখে, যে যখন বলছে না এই এতক্ষণই লাইন দেওয়া সার্থক, এই ঠাকুর নাহলে মিস করে যেতাম, এটাই মনে হয় স্বীকৃতি। হ্যাঁ, এটাই সঙ্গে যাবে। তুমি তো বেশ কয়েকটা ধরন দুর্গাপুজোর বিবর্তন বা দুর্গাপুজোর ঘরানা তুমি দেখেছো, কিন্তু এই ঘরানায় একটা জিনিস বা একটা বিবাদ এই বিবর্তনের সাথে জড়িয়ে রয়েছে, সাবেকি ভার্সেস থিম। হুম, এই এই যে ঠান্ডা লড়াইটা বা এই যে যুদ্ধটা, এটা একজন শিল্পী হিসেবে এবং একজন দর্শক হিসেবে হুম। এই দুটো ভার্সনে তুমি কিভাবে দেখো? দেখো, এইটা আমি সবসময়, এটা একটা আমার ফিক্সড উত্তর আছে। যেহেতু এটা একটা মাস আর্ট, মানে মাস পাবলিককে নিয়ে একটা ফেস্টিভ্যাল বলো বা এই বলো রিচুয়ালস বলো, সেইখানে আমার কাজের মধ্যে তুমি সবসময় লক্ষ্য করে দেখবে আমি এমন কোনো ঠাকুর করি না যেটা মানে সকল ওই মানে আর্ট গ্যালারিতে স্থান পাবে। আমি কিন্তু এমন একটা ঠাকুর মাঝামাঝি একটা করার চেষ্টা করি যেটা আমার থিমের সঙ্গে মানানসই হবে, এবং যেটাকে পুজো করা যাবে, অঞ্জলি দেওয়া যাবে, এবং তার সামনে দাঁড়িয়ে তার মনের আশা মানে সে চেয়ে নিতে পারবে। হ্যাঁ, এই রকম দেখবে আমার কাজের যদি তুমি ধারা হ্যাঁ। দেখো, আমি কিন্তু এটাতে বিশ্বাস করি বলেই কিন্তু এই ঠাকুরটা বানাই। আমি খুব এক্সপেরিমেন্টাল ঠাকুর, মানে সেটা হয়তো থিমের সঙ্গে খুব পরিপূরক হতে পারে, কিন্তু আমার ওই যে বললাম যেটা মাস পাবলিককে নিয়ে বা মাস ব্যাপারকে নিয়ে, সেই জন্য ওটা সবাই যাতে মানে একটা একদম লোয়ার লেভেলের লোক, একটা হায়ার লেভেলের লোক সবাই এসে যাতে সেইটার কাছে বিমুখ না হয়, যে আমি ঠাকুর দেখতে পেলাম না, কি করেছে বুঝতে পারলাম না, অন্তত এই জায়গাটা তাদের কাছে যেন না তৈরি হয়। সেই জন্য আমি আমার এটার উত্তর হলো, আমার কাজ তুমি যদি ধারাবাহিক ভাবে দেখো, হ্যাঁ, দেখবে একদম আমি একদম দুটোকে একদম। ব্যালেন্স দুটোকে ব্যালেন্স করে থাকি করে সবসময়। চলি। হ্যাঁ। হ্যাঁ, তা ঠাকুর তো সেই রকমই হবে যে মানে আমি যা মানে সাধারণ মানুষ যে রূপ নিয়ে জন্মায় তার থেকে সে একটু অন্য মাত্রা তার মধ্যে থাকবে, তবেই তো তাকে আমি একটা অন্য জায়গায় রাখবো। যদি সব যদি তার মানে গুণাগুণ গুলো আমার মতন হয়, তখন তো আমি তার সেগুলোও করেছি, যেমন নলিন সরকার স্ট্রিটে পুরানো ঘরের মেয়ে হ্যাঁ। বানিয়েছি। হ্যাঁ, সেই রকম বলছি, ঠাকুরটা যেহেতু মাস পাবলিককে নিয়ে বা এ নিয়ে ওই দুর্গাপুজো, সেই জন্য ঠাকুর এমন ভাবে একটা সবাইকেই ভাবা উচিত আমার মনে হয়, যেটা সব মানুষকে আনন্দ দেবে, কেউ কাউকে বিমুখ করবে না। আমাদের এই আড্ডার ফাঁকে তোমার সাথে তোমার দুর্গাপুজোর ইতিহাস, দুর্গাপুজোর আশা, দুর্গাপুজোয় স্বীকৃতি না পাওয়ার একটা যে সেই খারাপ লাগা, এই বিষয়গুলো তো রয়েছে, এই বিষয়গুলো জানলাম। কিন্তু তুমি 26টা বছরে অনেকগুলো জায়গায় থিম করেছো, অনেকগুলো প্যান্ডেলে ঠাকুর করেছো। হুম। তো কখনো কি মনে হয়েছে যে এই যে কাজ, এই কাজের সাথে হয়তো না জড়ালেই হতো, বা কখনো এই
থিম ভাবা, এই প্যান্ডেলের এত প্রেশার, হ্যাঁ, নেওয়া বন্ধ বন্ধ করে দেবো, এরকম এরকম কখনো মনে হচ্ছে, কখনো কোনো অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। মানে এত বছরের কেরিয়ারে তো হবেই। সেটা বিশেষ করে 2019-এ একটা পুজো করেছিলাম। তারপরে মানে ঠাকুর তৈরি করা নিয়ে আমার কোনোদিন কিন্তু মনে হয়নি যে কেন আমি এই প্রফেশনে এলাম। হুম। কারণ ওখান থেকে এত ভালোবাসা পেয়েছি যেটা বলার নয়। আর 2019-এ সেই বছর দুটো পুজো করেছিলাম, দুটোরই খুব অভিজ্ঞতা খারাপ। এবং তারপরে মনে হয়েছিল যে পুরো কাজ মানে থিম সমেত কাজ করবো না, না করাই ভালো। কারণ এত খেটে এত মানুষকে ইনভলভ করে আমি সেই তাদেরকে যদি তাদের কমিটমেন্ট গুলো যদি ফুলফিলই না করতে পারি, কারণ আমি প্রথমত বলে রাখি আমি বেশিরভাগ কাজ দুই রকম সিস্টেমে হয়। তো একটা প্যাকেজ সিস্টেম হ্যাঁ। হয়, একটা রেমুনারেশন সিস্টেম হয়। আমি প্যাকেজ সিস্টেমেই বেশি করি। মানে এদিকে নর্থের বেশি কমিটিরা প্যাকেজ সিস্টেমই দেয়, মানে আমি তোমায় টাকা দেবো, তুমি বাদ বাকিটা তুমি বুঝে নিও। হ্যাঁ, তা সেই রকম তার মানে আমার যারা আহ, মানে কাজ করেছিল তারা সবটাই আমার উপরই ডিপেন্ডেবল। ডিপেন্ডেবল ছিল। তাদেরকে সেই কমিটমেন্ট ফেল করা বা তাদেরকে ঠিকঠাক ভাবে টাকা পয়সা না দেওয়া পুরোটাই তো ডিপেন্ড করে সেই পুজোগুলোর ওপরে। এমনও হয়েছে যে আমার আহ, জমানো বা আগের এ করা সেইখান থেকে আমার টাকা বার করে তাদেরকে এ করতে হয়েছে, সেইটা তো হয়েছে। ওই অভিজ্ঞতা খুবই খারাপ। আর একটাও 23-এ যে পুজোটা করেছিলাম, আমার খুব একটা কাছের পুজো, মানে ফুল দিকে নিয়ে যে কাজটা, আমার খুব মানে যেহেতু আর্ট কলেজে বেড়ে ওঠা, আর্ট কলেজে তারা না হলে আমরা তো ড্রয়িং শিখতে পারতাম না বা এ করতে পারতাম না, তাদেরকে নিয়ে কাজ করা। কিন্তু সেই পুজোটা করেও আমার কোথাও মনে হয়েছিল যে আমি ভুল জায়গায় ভুল জিনিসটা করে ফেললাম। হ্যাঁ, মানে ওই কাজটা ওখানের জন্য নয়। মানে আহ, এমনও হয়েছে ফুল দিকে আমি যেটুকু টাকা দিয়েছি। হ্যাঁ, কারণ ফুলদি তো প্রচন্ডই মানে গরিব যাকে বলে বা সেই রকম তো আর্থিক অবস্থা দিক থেকে নয়। সচ্ছল নয়। হ্যাঁ, হচ্ছে নয়। তা সেখানে আমি আমার সাধ্য মতন যতটুকু পেরেছি কমিট করেছিলাম সেটা দিয়েছি। কিন্তু কমিটির পক্ষ থেকে তাকে একটা ওই ফুলের তোড়া আর মিষ্টি প্যাকেট ছাড়া কিছুই দেয়নি। মানে আমি তার সঙ্গে এ করেছিলাম যে তাকে একটা অন্তত একটা অনারিয়াম বা এরকম একটা দেওয়া হবে, কারণ তারা এইভাবে তো চলে, তাদের পুজোর সময় একটা ইভেন্ট, সেইটুকুও দেয়নি। আমার আহ, টাকা তো ধরো সেটা কোনো রকম ভাবে নেগোসিয়েট করে একটা এ করেছে। সেই পুজোটা বলবো না, ওই যেটা বললাম যে ওই পুজোটা মনে হয় আমি মানে ওই বিষয়টা ভুল জায়গায় আমি মানে খরচ করে ফেললাম। ওটা মনে হয় আমার একটা খুব টাচি একটা বিষয় অপাত্র তো। দান। হ্যাঁ, টাচি বিষয় ছিল তো। ওটা মনে হয় সেই সব মানুষের কাছে আহ, দিলে যারা ওটার মর্যাদা বুঝতো, হ্যাঁ, তাদের কাছে দিলে ভালো। তো এমনও হয়েছে মানে আমার ফোন এই করে দিচ্ছে, মানে কি বলে ওই কল ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছে, যে আমি ফোন করছি ফোন পাচ্ছে কমিটির। হ্যাঁ, এইরকমও দিন গেছে যে প্যান্ডেল ইমিডিয়েট খোলো, না হলে প্যান্ডেলে হয়ে যাবে, তো কর্পোরেশন থেকে এসে ভেঙে দেবে, এ দেবে সে দেবে, সে সমস্তটাই দায়িত্ব আমার। হ্যাঁ, সেই বছরটা 23টা খুবই আমার একটা খারাপ এ গেছে। সেই বললাম ওই থিমটা, ওই বিষয়টা আমার মনে হয় ঠিক জায়গায় আমি অ্যাপ্লাই করিনি। পরিমল দা, এই যে মানে এটার তো আরেকটা সাইড আছে, মানে যখন আমরা আহ, অনেক পুজো সংগঠকদের সাথে যখন আড্ডা মেরেছি বা অনেক শিল্পীদের সাথে আড্ডা মেরেছি, এই একটা বিষয় কলকাতার দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, যে আহ, একদিকে যেমন শিল্পীরা কমপ্লেন করে যে কমিটি যে কমিটমেন্টটা করেছিল বা যে বাজেটটা দিয়ে বলেছিল, সেই বাজেটটা কমিট করতে পারে না। হ্যাঁ, বা পুজো হওয়ার পরে তারা মুখ ফিরিয়ে নেয় বা পিঠ হুম, পিঠ দেখিয়ে দেয়। হুম।
আরেকটা দিক তো এরকমও শোনা যায় যে শিল্পী যে যে কাজ করবে বলেছিল বা যতটা কাজ করবে বলেছিল সেই কাজে তার খামতি আছে, কাজ ইনকমপ্লিট, বা বাজেট 5 বলে 25-এ নিয়ে চলে গেছে। হুম। এই যে দুটো দিকই রয়েছে, এই দুটো দিক তুমি কিভাবে দেখো? দেখো, আমার ক্ষেত্রে এইটা পরের যে প্রশ্নটা করলে যে 5 বলে 25-এ নিয়ে গেছে, কারণ আমার তো প্যাকেজে কাজ, আমার যেটা কমিট করা থাকে সেইটাই। সেটা যদি 10 টাকা বাঁচে আমার, আর 10 টাকা যদি বেশি লাগে সেটা আমার ঘর থেকে দিতে হবে। তাই উম, এটা একটা সমস্যা আজকের দিনে, যে একটা মানে বাজেট দিয়ে হয়তো নামানো হয়, তারপরে একটা বাফারিং থাকে বটে, কিন্তু সেটাকেও আবার পার করে চলে যায় কিছু কিছু কমিটি। কিন্তু তার সঙ্গেও আরেকটা যেটা বললে তুমি, অনেক শিল্পী আছে মানে তাদের কমিটমেন্ট রাখতে পারে না, মানে কাজের কমিটমেন্ট বলছি। কারণ আজকে না, এই দুর্গাপুজোয় একটা বড় টাকা তো হচ্ছে, রোল হচ্ছে। এবং সেটা হচ্ছে, সেই ফাঁকে অনেক শিল্পী যারা সকল শিল্পী নয়, হুম, ধরো কেউ গ্রাফিক ডিজাইন নিয়ে কিছু করেছে বা তারা না এই ফিল্ডে ঢুকে পড়েছে। হুম, এটা বলতে খারাপ লাগছে, এই ফিল্ডে ঢুকে পড়েছে তারা। অনেকে আছে যারা একটা পেন্সিলের সোজা দিক দিয়ে একটা ড্রয়িং করতে পারে না। দেখো, আমি যেটা করতে আসছি তার বেসিক জায়গাটুকু তো আমাকে জেনে আসতে হবে। হ্যাঁ, তা এটাই লাগে যে সেই সেই মানুষগুলো, কিন্তু এখানে আমি বলছি না, কিন্তু নন আর্ট কলেজ আমি বলছি না কিন্তু। আচ্ছা, হ্যাঁ, না নন আর্ট করে নন আর্ট কলেজে অনেক অনেক মানুষ আছে কনসেপ্ট থাকতে পারে, যারা ভালো কনসেপ্টে কাজ করছে। যেমন অনির্বাণ কাজ হ্যাঁ, করছে, প্রশান্তদা কাজ করেছে, এখনো করছে, গৌরাঙ্গদা গৌরাঙ্গদা করছে। কিন্তু অনেক তারপরের জেনারেশনের অনেক ছেলেপুলে যারা ঢুকে গেছে, যারা হয়তো এখানে একটা বড় ফ্রেম, একটা বড় আলো আছে, আমি একটু জানি, এই করে ঢুকে গেছে, করতে করতে এখানে তারা শিখছে। সে ঠিক আছে, শিখছে, এখানে তো একটা এরকম একটা বড় ফিল্ডে কিন্তু শেখার জায়গা নয়, তোমাকে তৈরি হয়ে আসতে হবে। তুমি যদি একটু আহ বম্বে সিনেমা করতে হবে, শিখতে তোমাকে নিজেকে একদম পুরো 100% তৈরি করে তোমাকে ওখানে হতে হবে, হ্যাঁ, আর না বহু বছর কাউকে অ্যাসিস্ট করে। অ্যাসিস্ট করে। কিন্তু এইখানেই হচ্ছে যে কিছু ছেলেরা বলছে এই যে উম, এই একটা ফাঁকে ঢুকে পড়েছে, যারা ওই যা একটা বাজেট দিচ্ছে হ্যাঁ করে দিচ্ছে, তার নিজের কমিটমেন্টটা রাখতে পারছে না, শেষে একটা মানে লেবড়ে জেবড়ে একাকার করে দিয়ে সে একটা মানে সমস্ত শিল্পীদের একটা বদনামের পর্যায়ে, বা সেটা বোথ সাইড থেকে পুজো কর্তাদের বা শিল্পীদের একটা বদনাম, এইরকম জিনিস কিছু মানে বিচ্ছিন্ন বলবো না, এটা খুবই আজকের সমস্যা, এইগুলো কিন্তু ঘটছে। যেটা আমার মনে হয় আহ, আমাদের এই একমাত্রিক যে সংগঠন, শিল্পীদের সংগঠন, তারা হয়তো এগুলো একটু গাইড করা উচিত, মানে নতুনদেরকে, যে কিভাবে কাজ করতে হয়, কতটা কমিট করতে হয়, কতটা করতে নেই, বা কতটা যা যারা কিভাবে বাজেটটা ফ্লো করে, কিভাবে ইউটিলাইজ করে। সিনিয়র যারা, তারা একটু করতে পারে যে আমি করব অনেকটাই, কিন্তু আমি বলবো কম, আস্তে আস্তে সেটাকে যতদিন যাবে ডেভেলপ করবো, করবো, সেইগুলোই হয়। এখন এই একটা বড় বিতর্কের জায়গায় রয়েছে যে শিল্পী আমাকে এই বলেছে, এই করে দেয়নি, সেই করে দেয়নি। এখন তো মানে এমনও কিছু শিল্পী আছে, সে পুরনো নতুন তারা ঠাকুর পর্যন্ত পৌঁছে দেয় প্যান্ডেলে। একটা শিল্পীর দায়িত্ব কখনো ঠাকুর পৌঁছে দেওয়া? হ্যাঁ, হ্যাঁ, আমি ঠাকুর করবো, তুমি তোমার কুলি মুটে সে আমি জোগাড় করে দেবো, কিন্তু গাড়ি টাড়ি এগুলো তো নিয়ে সব আসবে। জোগাড় করে দেবো, করে দেবো, কিন্তু তুমি ঠাকুর বানিয়ে তুমি এনে দেবে। আমি একটা কমিটিকে বলেছিলাম, আমার বলেছিল তুমি ঠাকুরটা আহ নিয়ে আসবে না, আমার অন্য শিল্পীরা তো ঠাকুর দিয়ে যায়। আমি বললাম দেখো, তাহলে তোমরা এখন সবাই বাড়ি চলে যাও। হুম, দশমীর দিন আসবে, আমি ব্রাহ্মণও নিয়ে আসবো, ফলমূল যা কেনার সমস্ত কিছু নিয়ে আসবো, তোমরা চলে যাও, সমস্ত কিছু করে টোরে দশমীর দিন ডাকবো, সেই দিন তোমরা দয়া করে এসে ঠাকুরটা বিসর্জন দিয়ে দেবে। হ্যাঁ, এইও বলেছি, মানে একটা শিল্পীর কখনো সেই ঠাকুরটাকে মণ্ডপ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে। হ্যাঁ,
এটা মানে কিছু জন আছে এগুলো করেছে বলেই আজ তারা সাহস পায় যে অমুক শিল্পী তো আমাদের মণ্ডপে ঠাকুর পর্যন্ত দিয়ে গেছে, হ্যাঁ তুমি সেটা করবে না। আমি বলি এটা বলার সাহস পাও কোথা থেকে যে আমি একটা ঠাকুর করেছি, সেটা তোমরা দায়িত্ব নিয়ে আসবে, তোমরা দায়িত্ব নিয়ে নিয়ে আসবে এবং তোমরা আনন্দ করে সেটাকে নিয়ে আসবে। হ্যাঁ তোমরা কেউ নেই এখানে, আর আমার কি মানে দায় যেটা ওটা বানিয়ে ওটাকে সমস্ত কিছু এ করে, এমনকি এখন আরো যে তুমি থিম বোঝানোর জন্য একজন থাকছে, দুজনকে দুজন একজনকে তিনজন তুমি রাখতে হয়। শিফটিং এভাবে দাও, যে হ্যাঁ। যারা আমার লোকেরা কিছু বোঝে না, আমার লোকেরা কিছু বলতে পারবে না, হ্যাঁ। তুমি দাও। এইগুলো কি পুজো তো দুজনের মানে জয়েন্ট ভেঞ্চার, শিল্পী এবং ক্লাব, তারা দুজনরা যদি ঠিকভাবে মানে শিক্ষিত না হয় পুজোটা নিয়ে, তাহলে একটা পুজো কখনো কোনোদিন সেই উচ্চতায় যায়। এইসব মানে কিছু ঘটনা যেগুলো ভাবলে মনে হয় যে চলে গেছে, সে ঘটনা পেছনে ফিরে দেখলে এসব মনে হয়, কিন্তু এরকম তো ঘটে থাকবেই। এই বিতর্কটা লেগে থাকবেই এই একদম, পুজোর সাথে। হ্যাঁ হ্যাঁ। পরিমল পাল, এই যে নামটা, এই নামটা অনেকেই থিম শিল্পী, প্রতিমা শিল্পী হিসেবে জানে, কিন্তু আমরা যারা কুমোরটুলিতে আড্ডা মারি, হ্যাঁ মানে দুর্গাপুজো কালী পুজো ছাড়াও তোমার সাথে সারা বছর কম বেশি যোগাযোগটা থাকে, আড্ডাটা হয়, তারা জানে যে এই দুটো সত্তা ছাড়াও তোমার কিন্তু আরো বেশ কয়েকটা সত্তা আছে। হ্যাঁ তোমাকে আহ নাটকের মঞ্চে দেখা যায়, হ্যাঁ সেই নাটকের মঞ্চ তৈরি করার নেপথ্যে তোমায় দেখা যায়, তুমি গান করো, হ্যাঁ এবং আরো বেশ কয়েকটা লেখালেখিও করি। আরো অনেকগুলো ফেজ রয়েছে পরিমল পালের। তো এই ফেজ গুলো কতটা উপভোগ করো, বা এই ফেজ গুলো কিভাবে জড়িয়ে পড়লে? অ্যাকচুয়ালি আমি যে টুকটাক লিখতে পারি সেইটা আবিষ্কার করলাম এই কোভিডের সময়। তখন তো টানা বাড়িতে থাকা, তখন আঁকা তো চলছেই, তার সঙ্গে গান গাওয়া এবং লেখালেখি, এইটা সেই সময় আমি আবিষ্কার করি, বিশেষ করে লেখাটা আবিষ্কার করি যে আমি দু একটা লিখে যখন পোস্ট করলাম, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো, তখন আমি ভাবলাম যে তার মানে একটা কিছু হচ্ছে, নাহলে এত লোক ভালো বলছে কি করে। সেই উৎসাহ থেকে হয়তো একটু লেখালেখি করি, দেখবে আমার কিছু কবিতা মাঝে মাঝে আমি ছাড়ি। গান হলো আমার, গান বলবো না, মিউজিক, মিউজিক হলো কিন্তু আমার মানে প্রথম প্রিয় জিনিস। হ্যাঁ মিউজিক মানে একসময় নর্থ কলকাতার ছেলে তো, সেই রকে বসে গান গুনগুন করা, সে তো করা, লোডশেডিং হলে ধরো এই যে গানের লড়াই এ করা, সেটাও না, মানে সেই গৌতম ঘোষের ফাংশন, কিশোর পন্ডিত গৌতম ঘোষ, সেই রাত্রিরে 2টোর সময় উঠবে, আমি আর একটা বন্ধু কোনখানে, সে আজকে তার ফাংশন মানে নর্থের দিকে, সেখানে সেখানে ছুটতাম, ছুটবে। মানে এত গানের পাগল ছিলাম। হ্যাঁ গানটা আমার চিরকালই ছিল, কিন্তু এই আর্ট কলেজে চলে আসার পরে আমি গানটা নিয়ে আর সেইভাবে এগোতে পারিনি। হ্যাঁ কিন্তু এই এখন যেহেতু এত রকম মোবাইলে এত অপশন এসছে, এত কিছু এসছে বলে সেইখানে একটু নিজেই এডিট টেডিট করে করে সাউন্ড সিস্টেমে ফেলে ওগুলো করার চেষ্টা করি। আর নাটক, নাটক হলো দেখো, নর্থ কলকাতার ছেলে এইগুলো ছেড়ে থাকাটা কিন্তু খুব কঠিন। নাটক কিন্তু আমি মাধ্যমিকের পরে, আমরা যখন 11-12-এর সময়টা, সেই সময় কিন্তু আমি গ্রুপ থিয়েটার জয়েন করি। আমাদের কুমারটুলিতে একটা কালচার ছিল যে প্রত্যেক ক্লাবে একটা বাৎসরিক নাটক হবে, যেটা গিরিশ মঞ্চে হতে পারে, রঙ্গনায় হতে হতো, তারপরে মিনার্ভায় হতো, যারা যেমন হতো, এরকম একটা কালচার। এবং সেটার মধ্যে কারা সব থেকে ভালো নাটক করবে ওই কুমারটুলির মধ্যে, সেটা একটা ঠান্ডাটা লড়াই ছিল যে আমাদের নাটকটা এই বছরের সেরা। তো সেইখান থেকে নাটকে হাতে খড়ি বলতে পারো। তারপরে একটা সময় আমরা একটা গ্রুপও জয়েন করি, আমরা 2-3 জন বন্ধু মিলে, সেইখানে কিছু দিন যাতায়াত করি। তখন গ্রুপ থিয়েটারে তো প্রথমেই তো অ্যাক্টিং করতে দেয় না, প্রথমে তাদের সঙ্গে মানে কাজকর্ম করা, সেট এ করা, সেই সমস্ত করাটা করলাম, করতে করতে তারপরে উম এই হলো, তারপরে আর্ট কলেজে ভর্তি হয়ে গেলাম, তখন ওই গ্রুপ থিয়েটার আর আমার বন্ধ হয়ে গেল। যাওয়া হলো না তেমন ভাবে। কিন্তু ওই পাড়ার যে ক্লাব থিয়েটার, সেগুলো কিন্তু বছরে আমরা একটা করে করতাম, 30 মঞ্চেই সেটা হতো।
এবং সেটা হওয়ার পরেও দীর্ঘদিন পরে আবার বন্ধও হয়ে যায়। সেইটাই রিসেন্ট আবার 5 বছর হলো, এই নিয়ে 4 বছর হলো আবার আমরা ধারাবাহিকভাবে করছি। এবং আমি বলে রাখি, এটা না একটা বড্ড মানে আজকালকার দিনের, মানে তোদের বয়সী বা আর একটু কম বয়সী, একটা 2.5-3 মাস ধরে একটা জিনিসের পেছনে লেগে এখন তো ইনস্ট্যান্ট ব্যাপার, যে একটা হ্যাঁ। গানও শুনতে শোনে না গোটা, তার একটুখানি একটু একটু শোনে। হ্যাঁ। হ্যাঁ, তা এই যে মানে আমার মনে হয় আমাদের প্রজন্মর পরে আর এই নাটক হয়তো করবে গুটি কিছু মানুষ, কারণ এই 2.5-3 মাসের ফসল একদিনে। হ্যাঁ, এই যে 2.5-3 মাস যে যেখানেই থাকবো, সপ্তাহে 3 দিন রিহার্সাল, 8টায় আমার রিহার্সালে আসতেই হবে, এবং সেটার ফল পাবো ওই অতদিনে। একটা কিছু লোক বলবে বাহ তোদের এটা ভালো হয়েছে, কিন্তু আজকালকার ছেলে মেয়েদের সেইটা ওই সময়টা তাদের কাছে নেই, এতই তারা হয়তো কাজে ব্যস্ত, এবং বাকি সময়টা একটু আড্ডা মেরে বা এ করে। সেই যে মানে সেই জন্যই বলছি, মানে আর পরের জেনারেশন হয়তো এইভাবে হচ্ছে এইগুলো একটু জেলায় দেখবে, নাটকের যে হ্যাঁ। টুকরো জেলাতেই বেশি তা হচ্ছে। এই যে ধৈর্যটা, 3 মাস ধরে আমরা একটা রিহার্সাল করলাম, সেটা একদিন পারফর্ম করলাম, এই ধৈর্যটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে খুব কম। এইভাবে এই সমস্ত দিকগুলোই আমি চেষ্টা করি আমার সাধ্য মতন একটু করার, এবং কিছু কিছু ভালো হয়, কিছু খারাপ হয়, সবকিছু নিয়ে মিলেমিশে হয়। মানে একটা শিল্পী তখনই আমার মনে হয়, যেটা দেখবে যে একটা কোনো শিল্পীর মানে একটা না, তার কাছে 2-3টে, যেমন ঋতুপর্ণ ঘোষকে যদি দেখো, সে ডিরেক্টর একাধারে, সে ভালো রাইটার, অ্যাক্টিং করেছে অ্যাক্টিং ফাটিয়ে। করে, হ্যাঁ সেই রকম অনেক কটা সত্তা তার মধ্যে থাকে। এবার সে কোন সত্তাগুলোকে বার করে আনছে বা সেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছে, এইটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। সেইরকম সব শিল্পীর মধ্যেই একটা কেন 2-3টে সত্তা থাকে, এবার কেউ সেটাকে বাইরে আনে, কেউ আনে না। এটা আমি এর বাইরে আমি এনজয় করি এগুলো, মানে গান গাওয়া বা এই নাটক করা বিশেষ করে, এগুলোর মধ্যে একটা অন্যরকম প্রাণ আছে। পরিমলদা, এই যে দুর্গা পুজো, আমাদের এই দুর্গা পুজোর সাথে একটা জিনিস লাস্ট কয়েক বছরে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, মানে যেটা আমরা চাইলেও অস্বীকার করতে পারবো না, সেটা হচ্ছে রাজনীতি। হুম। এই এই দুর্গা পুজো এবং রাজনীতি, এটাকে তুমি কিভাবে দেখো বা তুমি কিভাবে দেখে এসছো? অ্যাকচুয়ালি আমি তো বললাম 2000 সাল থেকে কাজ করছি। আমি অনেক কটাই দশক হলো, এবং মানে 11 সালের আগে পর্যন্ত সেই দুর্গাপুজোও দেখেছি, 11 থেকে এই 25 মানে 26-এর আগে পর্যন্ত সেই দুর্গাপুজোও দেখলাম। এবার 26 থেকে শুরু হবে আর একটা দুর্গাপুজো। হ্যাঁ, তা আমার মনে হয় উম দুর্গাপুজো এত বড় হয়েছে হয়তো এই রাজনৈতিক মানে হাত মাথায় রয়েছে বলে, কিন্তু এতটা রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়াটা আমার কাছে মনে হয় ঠিক নয়। মানে তাতে কি হয়, প্রাইজের দিকেও একটা প্রভাব খাটানো হয়, হ্যাঁ, বাজেটেও বাজেটেও একটা বাজেটেও প্রভাব দেখেছি আমরা। খাটানো হয়, এবং তখন না একটা একটা সেই মানে উম, একটা এরকম 5তলা বাড়ি আর একটা একতলা বাড়ি, মানে যার সামঞ্জস্য নেই। হ্যাঁ, একদিকে দেখবে পুজোগুলো সেই একদম 10 লাখে 15 লাখে উঠছে, আর একটা পুজো মানে কোটির উপরে সমস্ত হ্যাঁ, কিছু। এই যে এই অসম লড়াইটা কিন্তু আগে ছিল না। আগে যেমন কি, আগে যেটা ছিল, হয়তো কারোর 30 লাখ টাকা বাজেট, কারোর 10 লাখ টাকা বাজেট, কারোর 40 লাখ টাকা বাজেট, মানে এই কাছাকাছি সব। হ্যাঁ, এই 2 কোটির সঙ্গে 20 লক্ষ টাকার এই বিভেদটা ছিল না। সেইটাই বলছি, রাজনীতি হয়তো এই দুর্গাপুজোকে আরো অনেক মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এসেছে, এবং সেটা শুধু রাজনৈতিক আহ, মানুষের দ্বারা নয়, এটা শিল্পীদেরও অবদান আছে আজকে পুজোকে এই জায়গায় নিয়ে যাওয়ার ফলে। এবং এত মানুষ যে থিমের পুজো দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে সারা বছর, হ্যাঁ, সেটা শিল্পীদেরও একটা কৃতিত্ব আছে। যেমন টাকা তোলা বা এইসব কমিটির যে একটা ব্যাপার, তারা না হলে হয়তো এই শিল্পকর্মটাই করা যেত না, কিন্তু শিল্পীদের অবদান একটা বিশাল। তো সেই বলবো যে পুজোকে একটু, ঠিক আছে থাকুক একটু পেছন থেকে
হ্যাঁ, একদম সামনে সরাসরি না এ করে একটু পেছন থেকে এ করে পুজোটাকে বড় করে এবং পুজোটা সার্বজনীন করার প্রয়াস নেওয়াটা আমার মনে হয় ভালো। আমি একটা কথা দেখব, যেই সমস্ত পুজোগুলো এই আগের এই 15 বছরে মানে একক পুজো, একজনের দ্বারা পরিচালিত পুজো, সেই পুজোগুলোর অস্তিত্ব কিন্তু আজকে সংকটে। হ্যাঁ, যেইগুলো দেখবে সার্বজনীন পুজো, মানে যারা অনেক জন মিলে পুজো করে, সেই পুজোগুলো কিন্তু এখনো ইনস্ট্যান্ট সেরকম ভাবেই দাঁড়িয়ে আছে। তাই পুজো সার্বজনীন হওয়া উচিত। হ্যাঁ, পাড়ার লোককে নিয়ে, মাথা তো থাকবে, তার পেছনে থাকবে, সবাইকে নিয়ে পুজো করা এবং পুজোর মতন পুজোকে উপভোগ করা, এইগুলো থাকলে মনে হয় তার সঙ্গে এই যে শিল্পকর্ম, শিল্প চর্চা, সেটাও থাকবে। হ্যাঁ, কিন্তু মানুষের ইনভলভমেন্ট থাকবে সবাইকে নিয়ে। সবাইকে নিয়ে। হ্যাঁ, কারণ এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি যে সবাইকে নিয়েই তোমাকে চলতে হবে। যেই লোকটা বেশি করে না আসবো না বলে, তাকে বেশি করে তোমাকে আনতে হবে। তার কাছে যে আসে, তার কাছে যদি দুবার যাও, যে আসে না তার কাছে 5বার যেতে হবে। মানে আমি যার কাছে আমরা বড় হয়েছি, তারা এইভাবেই আমাদের বলেছে, সবাইকে নিয়ে চলার একটা প্রয়াস সবসময় করতে হবে। সেইটাই বলছি, রাজনৈতিক যে একটা উম, ব্যাপার এসছে, সেই পুজোগুলোও দেখছো তো কেমন একটা এলোমেলো হয়ে গেছে। তা সবাইকে নিয়ে করলে অনেক অনেক পুজো আছে যারা সবাই মিলে করে, যেমন বাগবাজার সার্বজনীন, কুমারটুলি সার্বজনীন। হ্যাঁ, এরা সবাই মিলে করে। এদের পুজোর কিন্তু সেই কোন সরকার এলো কোন সরকার গেল, পুজো কিন্তু পুজোর মতনই চলবে। হ্যাঁ, আর কিছু পুজো, যেটা বললাম, ওয়ান ম্যান আর্মি, যে সমস্ত পুজো, সেইগুলো পুজোগুলোই আজকে একটু অন্য পথে চলছে। একটু টালমাটাল অবস্থা। হ্যাঁ, এলোমেলো হয়ে রয়েছে। পরিমল দা, প্রায় তুমি তোমার জীবনের 40-50টা বছর কুমোরটুলির ওই অলিগলিতে কাটিয়েছো। হুম, কুমোরটুলি আমাদের সবার কাছে যেমন খুব একটা স্পর্শকাতর জায়গা, স্পেশালি আমরা যারা নর্থ কলকাতায় থাকি তাদের সবার কাছে যে কুমোরটুলির সোদামাটির গন্ধ, হ্যাঁ, কুমোরটুলির ওই কাদা কাদা অলিগলিগুলো, ছোট ছোট অলিগলিগুলো, ছোট্ট আলো জ্বালিয়ে, একটা ছোট্ট বাল্ব জ্বালিয়ে প্রতিমা শিল্পী হুম। ঠাকুরের মুখ গড়া, বা কুমোরটুলি ঘাটের আড্ডা। হ্যাঁ, তো এই যে কুমোরটুলি আমাদের সবার, এই কুমোরটুলির একাল ও সেকাল যদি আমি বলি, তোমার চোখে কিরকম? অ্যাকচুয়ালি কুমারটুলির না উম, অবস্থা দিনে দিনে আরো খারাপের দিকেই যাচ্ছে। আমি যে ছোট বয়সে যে সমস্ত যেমন ভাবে দেখেছি, হ্যাঁ, এটা থিম পুজোর জন্য নয় কিন্তু। হ্যাঁ, এটা হলো তার পরবর্তী প্রজন্ম এই ঠাকুরের ঠাকুর তৈরির যে বিজনেস, তাতে অনেকে আসতে চাইছে না। ঠিক আছে? এবং সেই আমি যে ছোট বয়সে, ধরো এই রাখাল পাল, নেপাল পাল, বাচাত পাল, মানে সব বিশ্ববিখ্যাত, মানে রাখাল পাল আসবে তার জন্য ওয়েট করে রয়েছে, মানে সেলিব্রিটি সে। হ্যাঁ, সেই মঞ্চে উঠবে, দেখবে তাকে কোনটা রাখাল পাল, এইরকম তার একটা ছিল। তা তারা তো আজকে প্রায় আহ, নিঃশেষ বলা যায়, মানে সেই অর্থে। সেই জন্য কি বলবো, কুমারটুলির ভবিষ্যৎ যদি বলি, এই কালচারাল, কুমারটুলির হাতে গোনা কয়েকজন খুব ভালো কাজ করে, কিন্তু বাদবাকি অ্যাভারেজ, মানে মানুষের মধ্যে ক্রয় ক্ষমতাও কমে গেছে। মানে চয়েস, মানে একটা বাজেট ফিক্সড করে আসে, ধরো একটা সরস্বতী ঠাকুরের একটা তার 2,000 টাকা বাজেট নিয়ে এলো, সেই 2,000 টাকার মধ্যে যেটা হবে সেটাই নেবে। হ্যাঁ, সেই যদি, তাহলে যে বানাচ্ছে তাকেও সেই তার মাথায় রেখেই বানাতে হবে, যে আমি যদি 5,000 টাকার জিনিস বানাই, আমার জিনিসটা বিক্রি হবে না। তা সেই রকম মানুষেরও একটা, যে একদিনের পুজো এত টাকা খরচা করবো কেন, একটা বাজেট ফিক্সড করে আসে সেরকম ভাবে। সেই রকম কুমারটুলিরও কাজ একটা অ্যাভারেজ জায়গায় চলে এসছে, যে সেটা এক্সেপশনাল কাজ যেটা আগে ছিল, কুমারটুলি মানে সে একটা মই, সেই জায়গা গুটি কয়েকজন আছে, কিন্তু বেশিরভাগ কুমারটুলির যে কাজই অ্যাভারেজ জায়গায়। সেটা কি মানে ক্রেতার সংখ্যা বা ক্রেতার চয়েস চয়েস অফ আর্ট, এটা ডিপেন্ড করে।
কমে আসছে, বা সেই কারণে এটা হচ্ছে না, এর পেছনে অন্য কোনো কারণ? বললাম এটা প্রথমত পরের প্রজন্ম আর সেইভাবে আসছে না। কুমোরটুলির পরের প্রজন্ম এই আমরা যারা এসছি তারা আর্ট কলেজ করে এসছি, ঠিক আছে। আর এমনি যারা একদম নিখাত কুমারটুলির শিল্পী তারা কিন্তু সেইভাবে আসছে না। হুম। আর দুই হলো, যেটা হলো ক্রেতার চয়েসের উপর। তোমার যেমন মার্কেট হবে তেমন তো তোমার প্রোডাক্ট বানাতে হবে। মার্কেটটাও আজকে খুব এই যে আমার খুব একটা কি আছে, মানে 5% মানুষ আছে যারা যেটা পছন্দ হবে সেইটাই নেবো, সেটা যত দামই হোক না কেন। হ্যাঁ, কিন্তু 95% মানুষ হলো একটা বাজেট ফিক্সড করে আসে, যে গত বছর এই টাকা দিয়ে কিনেছি, এই বছর এই টাকা দিয়ে কিনে এর বাইরে যাব না। তাতে যদি গতবার যদি 4 ফুটের ঠাকুর কিনেছে, এবার যদি 3 ফুটের হয় 3 ফুটেরই নেবো। হ্যাঁ, একদিনের পুজো বেশি করবো না। তো সেই কারণেই ওরাও সেইভাবেই বানায় যাতে আহ, সব দিকটা মেনটেন হয়। আর সেটাই বললাম যে ক্রেতাদের উপরই খানিকটা হয় যে দেখো তুমি সেরা মার্কেট থাকলে তবে তো এ, আমি যদি একটা ভালো সুন্দর ঠাকুর বানাই, একটা ভালো কাউকে দিয়ে ঠাকুর বানাই, সেটা যদি ঠিকঠাক যদি দাম না পাই তাহলে আমি বানাবো কেন? 100 বার। হ্যাঁ, সেই রকম হচ্ছে। কিন্তু মানে ধরো এরকম তো প্রচুর প্রতিমা শিল্পী, মানে আমি তুমি আমরা সবাই জানি যে যারা আহ, এরকমও কিছু আছে যারা প্রচুর ঠাকুর নেয় এবং তাদের আহ, ঠাকুরের দাম বেশ ভালো, তারা বেশ ভালো, এবং মানে তারা কিন্তু কুমোরটুলির লিঙ্কড, মানে বাই ব্লাড কুমোরটুলি, কিন্তু তারা এখন কুমোরটুলির বাইরে হুম, বা উত্তর কলকাতার মধ্যে ঠাকুর বানাচ্ছে। তারা কিন্তু একটা বেশ ভালো হেফটি বাজেটে তারা কাজ করছে, এবং তাদের কাছে সেই আহ, ক্রেতারা যাচ্ছেও। এটা একটা এক শ্রেণীর প্রতিমা শিল্পী, এবং আরেক শ্রেণী আছে যারা আর্ট কলেজ থেকে বেরিয়েছে বা অন্যান্য কোনো ফিল্ডে, মোস্টলি আর্ট কলেজ থেকে বেরিয়েছে। তারা সংখ্যায় খুবই কম ঠাকুর করে, এবং তারাও কিন্তু হেফটি বাজেট পাচ্ছে বা হেফটি হেফটি বাজেট ক্লেম করছে। ক্রেতা বলো বা পুজো কমিটি বলো, তাদের কিন্তু দিচ্ছে সেই টাকাটা। হুম। তাহলে এই যে গ্যাপটা, মানে কুমোরটুলির ক্ষেত্রে তুমি যে বলছো যে 2,000 টাকা বা একটা একটা বাজেট ক্রিস্প করে দিচ্ছে, কিন্তু এরকম তো প্রচুর লোক আছে যারা এদের কাছে গিয়ে তাদের পকেটটা এরকম উপুর করে দিচ্ছে। এইবার এই 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 এইবার এটা কেন ব্যাপারটা হচ্ছে? বলি, এই তুমি যেটা বললে যে কুমারটুলি থেকে একটু দূরে যারা এই ঠাকুর করতে, তারা অ্যাকচুয়ালি কুমারটুলিরই লোক। হ্যাঁ, বাই ব্লাড কুমোরটুলির লোক। কারণ তারাই কুমারটুলিতে এত জায়গা নেই বলে তারা একটু বাইরে গিয়ে প্রতিমা করছে। এবং ওদের যে ঘরানা, যে বিক্রমপুর, যে ঢাকা বিক্রমপুরের যে ঘরানা, ওরাই কিন্তু বাঁচিয়ে রেখেছে, যেটা আগে আরেকটু বড় আকারে ছিল। ঠিক আছে, ওরাই কিন্তু বাঁচিয়ে রেখেছে। তুমি কলকাতার নামী পুজোতে দেখবে ওদেরই ঠাকুর রয়েছে। ঠিক আছে, আর যারা বলছো তথাকথিত আর্ট কলেজের কয়েকজন আছে, তাদের ঠাকুর আছে। বাদ বাকি কুমারটুলির ঠাকুর দেখবে না খুব রেপুটেড জায়গায়, যে তুমি বলতে পারো এখানে অমুক এর ঠাকুর আছে। না, কিছু কিছু নাম আছে, তোমার নাম আছে, বা তোমার সাথে সেই- আরো আরো 4-5 জনের সেইটাই নাম বলছি, রয়েছে। তাদের যারা হ্যাঁ, আর্ট কলেজ বা এই ধরো আমি, নবদা রয়েছে। নব, হ্যাঁ, সনাতন, হ্যাঁ, বুবাই, হ্যাঁ, সৌমেন, এই কজন হ্যাঁ, ছাড়া হ্যাঁ। বলছি। বাদ বাকি ওই যে বললাম কুমারটুলির যে রাখাল পাল নেপাল পালের যে একটা জৌলস ছিল, সেইটাই যে বলছো যে একটু পাশেই যারা এ করছে, তারা পুরোটা ফোকাসটা তারাই নিয়ে নিয়েছে, তারাই কিন্তু ওদের এই ঘটনাটাকে বাঁচিয়ে রেখেছে তারা। ঠিক আছে। আর বাদ বাকি আমরা যেহেতু একটু অফবিট, একটু অন্যরকম ধারার ঠাকুর বানাই, আমরা কলকাতায় একটু নামি জায়গায় ঠাকুর করি। কিন্তু বাদ বাকি কুমারটুলির তুমি অ্যাভারেজ ঠাকুরগুলো দেখো, একটু মফস্বল, একটু দূরে, একটু ছোট বাজেটে, সেই জায়গায় যায়। কিন্তু কুমারটুলির একটা একটা অবদান আছে। ধরো যদি কলকাতায় কতগুলো পুজো হয় আমি এক্সাক্ট বলতে প্রচুর, পারবো প্রায় না। প্রায় 3-4 হাজারের বেশি পুজো হয়, কম তো হবেই না। হ্যাঁ, মানে 3-4 হাজারের যদি পুজো হয়, সেই এই আমাদের এই সংখ্যাটা কিন্তু 300-400 বোধ হবে না। 300-400 হবে না। বাদ বাকি ঠাকুরটা কিন্তু ওই কুমারটুলি ওইখান থেকেই সাপ্লাই হয়। মানে ওইটা না হলে কিন্তু এই উৎসবটা উৎসব হবে না, তাহলে কিন্তু সেই মুষ্টিমেয় ওই কয়েকটা পুজোই হবে। এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা কলকাতা জুড়ে যে কত গলিতে গলিতে ছোট পুজো আছে, সেইগুলোর ঠাকুর তো কুমারটুলি থেকেই যায়। তাদেরও একটা অন্যরকম। মানে হয়তো আমরা বড় জায়গাগুলোতে
তোমাদের করছো, নাম নাম দেখছি বা হ্যাঁ, কনসেন্ট্রেট করছি, কারণ সেগুলো ওই শারদ সম্মান, হ্যাঁ, হ্যাঁ, আলোর দেখতে ভিড় পাচ্ছো, হ্যাঁ, দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু অল ওভার কলকাতা বা পশ্চিমবঙ্গের আমার তোমার আমাদের সবার যে পাড়ার পুজোগুলো, সেই পাড়ার হ্যাঁ, পুজোগুলো কুমারটুলি থেকে বা কুমারটুলির কুমোরটুলির মতন মতো এরকম যে ধরনের জায়গাগুলো থেকেই কিন্তু যাচ্ছে। এবং তারানা ঠাকুর করলে কিন্তু এই উৎসবটা উৎসব থাকবে না। এই কটা নামি দামি পুজো নিয়ে কিন্তু দুর্গাপুজো নয়। কুমার মানে কুমারটুলির ঠাকুর প্রচুর জায়গায় ছড়িয়ে যায়। হ্যাঁ, আমাদের মানে কুমারটুলির দোকানে 25টা দুর্গা ঠাকুর হয়। সেটা হয়তো খুব কাছাকাছি যায় না, কিন্তু সেটা তো যায়, অনেক দূরে যায়। এবং সেসব পুজোও আবার তার পুজোর আহ, ঘরানা আলাদা, মানে অন্য ধরনের পুজোটাকেই তারা বেশি প্রাধান্য দেয়। এই আমাদের সিমের পুজোর যেমন একটু এই আছে, পুজো নিয়ে একটু তো অনেকেই কমপ্লেন আছে যে পুজোটাকে মানে রিচুয়ালসটাকে হ্যাঁ, আমরা তো সেইভাবে অনেকটা করি না। সেটা এমনি পুজোতে কিন্তু মানে তুমি সল্টলেকের কিছু আবাসনের পুজো বা এমনি আবাসনের পুজো পুজো একদম মানে সেখানে ভোগ থেকে আরম্ভ করে সবাইকে ডেকে এনে 4 দিন ধরে খাওয়া দাওয়া, এই যে একটা পুজোর আমেজ, সেগুলো ওইসব পুজোতে আছে কিন্তু। আচ্ছা, পরিমল দা, আমাদের আড্ডার আজকের যে লাস্ট বিষয়টা, মানে জাস্ট এর আগেই কথায় কথায় তুমি সরস্বতী ঠাকুরের একটা উদাহরণ দিলে, সেই প্রসঙ্গটা নিয়েই আমাদের লাস্ট বিষয়। কারণ আহ, দুর্গা, কালী, গণেশ, এই ঠাকুরগুলো আমরা তোমার দেখে আসছি বরাবর, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে তোমার নাম সরস্বতী পুজোর সাথে বড্ড বেশি কানেক্ট হয়েছে, এবং সেটা উত্তর কলকাতার একটা বড় কমিটির সাথে। এবং যদি আমি খুব ভুল না হই, যে হঠাৎ করে সরস্বতী পুজোর যে বিবর্তন বা এভলিউশনটা, এটা কিন্তু মানে ওই টালা প্রত্যয়ে তুমি ঠাকুরটা করার পরেই কিন্তু আমার যা ধারণা যে ওই প্রেক্ষাপটটা চেঞ্জ হয় সরস্বতী পুজোর। তো সেখানে গত বছর অবধি আমরা তোমার ঠাকুর দেখেছি, এবং যদি আমি খুব ভুল না হই 5 বছর বোধহয় ঠাকুর আমরা দেখেছি, চার 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 বা পাঁচ, হ্যাঁ, 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 5 বছর ধরে। 5 বছর আমরা ঠাকুর দেখেছি। হুম। এবং 5 বছরে 5টা অসাধারণ ঠাকুর দেখেছি। হুম। 2026-এও মানে এই পট পরিবর্তনের আগেও আমরা দেখেছি। হুম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে শেষ বিষয়টা, যে ওই টালা প্রত্যয়ে কাজ করার তোমার সামগ্রিক এক্সপিরিয়েন্স কিরকম ছিল, এবং টালা প্রত্যয় সরস্বতী পুজো, মানে ওদের অলরেডি দুর্গাপুজো নিয়ে অনেক ধরনের কথা উঠছে, সরস্বতী পুজোটা ওরা যথেষ্ট ভালো করতো, আমরা দেখে এসেছি। তো সেখানে আগামী দিনে কি হতে পারে বা হতে চলেছে বলে তোমার তোমার ধারণা? আমার কাছে যেটুকু খবর, দুর্গাপুজো তো যারা করতো তারা তো মনে হয় এবছর দুর্গাপুজো কমিটিতে বা এতে নেই। অন্য কোনো কমিটি বা তারাই টালা প্রত্যয়ের পুজোটা করবে। এবং সরস্বতী পুজো সত্যি কথা বলতে আমাদের ছোটবেলা থেকে দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে কিন্তু সরস্বতী পুজোর একটা আলাদা আমেজ ছিল। হ্যাঁ, সরস্বতী পুজো মানে সেই আমেজটা কিন্তু ওই টালা প্রত্যয়ের হাত ধরে ফিরে এসছে। মানে ওখানে এত বাচ্চা ছেলেমেয়েরা ওই সরস্বতী পুজোর দিন নতুন শাড়ি পরে পাঞ্জাবি পরে দেখলে তোমার মানে মন ভরে যাবে। হ্যাঁ, সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু ওখানে তৈরি হয়েছিল। তারপরে তো ওখানে ওরকম অসাধারণ কাজ। হ্যাঁ, সেটা আমি আপাতত তো আমার সঙ্গে সেইভাবে কোনো যোগাযোগ নেই। মানে ওই সরস্বতী পুজো হবে কি হবে না সেটা সেসব নিয়ে। উম, যদি ভবিষ্যতে ওখান থেকে কোনো কল আসে বা এ হয়, সেই মানে ওই পুজোর ধারাটাকে মানে বেয়ে নিয়ে যাবে, তাহলে আমি থাকবো নিশ্চয়ই। কিন্তু আপাতত এখন দুর্গাপুজো নিয়ে ফোকাসড। হ্যাঁ, সরস্বতী পুজো যদি হয়, কারণ সরস্বতী পুজোটা আলাপত্তা একটা অন্য মাত্রা পেয়েছিল, শুধু ঠাকুর বলে না, তার সামগ্রিক যে হতো এবং তাদের যে অনুষ্ঠান সব সমস্ত কিছু নিয়ে একটা হতো, সেখানে ঠাকুরটা তো একটা আলাদা মাত্রা যোগ করেছিল প্রত্যেকবারই। হ্যাঁ, ওটা যদি না হয় খুব মিস করবো, এটাও একটা ব্যাপার।